হ্যালো এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে লাইভে থাকার জন্য। তো আমরা শুরু করি। আজকে প্রথমেই এই ধারাবাহিকভাবে আমরা যে আলোচনা করে আসতেছি, গত কয়েকদিন আগে ক্যালিব্রম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে ক্যালিব্রমের একটা পিকচার এবং অ্যাসপেক্ট তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখেছেন ক্যালিব্রম তাদের টোটাল লাইফে কীভাবে পরিবর্তন নিয়ে আসে এবং লাইফের কোন কোন জায়গায় তারা এফেক্ট হয়, তারপরে তাদের যে অসুস্থতা ফিরে আসে। চলুন আজকে সেই ধারাবাহিকতায় ওর সাথে রিলেট করে আরেকটা কেস আলোচনা করছি এবং নতুন একটা মেডিসিন। সেই মেডিসিন ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। যেহেতু আমাদের এই প্রোগ্রাম ধারাবাহিক, প্রত্যেকটা মেডিসিনকে আমাদের চেম্বারে খুব ক্লোজলি পেশেন্ট থেকে কীভাবে আমরা চিনব, এটাই আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য। প্র্যাকটিক্যাল কীভাবে আমরা আমাদের যে প্রত্যহ জীবনে যে মেডিসিনগুলো আমাদের বিশেষ প্রয়োজন, ডে টু ডে লাইফে প্র্যাকটিসে কীভাবে কাজে লাগাবো। তো আজকে একটা কেস নিয়ে আলোচনা করি। সেটা হলো যে 32 বছরের একজন মেল পেশেন্ট। সে মূলত তার জব হলো টেকনিশিয়ান। যে সমস্যা নিয়ে পেশেন্ট আমাদের কাছে এসেছে সেটা হলো যে তার রিকারেন্ট ফিভার হচ্ছে, কিছুদিন ভালো থাকে আবার রিল্যাপস করে। এভাবেই ধারাবাহিকভাবেই চলছে বেশ কিছুদিন যাবৎ। এর সাথে তার মাথা ব্যথা হয়, পেইন হয়, হেডেক হয়, বডি পেইন হয়। পেশেন্ট এই যে ডিজিজ যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হলো ডিজিজ যাই হোক না কেন, হয়তো আমরা যারা চিকিৎসা করি তারা হয়তো এই কয়েকটা কথাতে একটা মেডিসিন সিলেক্ট করে ফেলছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অনেক কেসে ফেল করছে, দেওয়ার পরেও সেখানে ভালো রেজাল্ট আসে। এই জন্য ইমোশনাল লেভেলে মেডিসিনগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকেই রেপার্টরি শিখছেন বা পড়ছেন, রুব্রিকগুলোকে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে। আসলে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করলে ইংরাজি সম্বন্ধে দক্ষতা বাড়বে বা প্রাথমিক রেপার্টরির উপর একটা দক্ষতা বাড়বে, কিন্তু ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কোনোভাবেই সম্ভব না। এবং এটা করতে গিয়ে অনেকেই পারেনি বলেই আজকে রেপার্টরির যে প্রোগ্রেস হওয়া দরকার সেটা হয়নি। এই জন্য লেম্যান হিসাবে, সাধারণ মানুষ হিসাবে এই জিনিসগুলোকে বুঝতে হবে। যে ব্যক্তি আমাদের চেম্বারে আসে, নিঃসন্দেহে সেটা কোনো একটা কনসার্ন, তার রিয়াকশান নিয়েই আমাদের কাছে আসে এবং এটা তার জীবনের চিন্তা চেতনার বিশাল একটা অংশ দখল করে আছে।
এখান থেকে সে বের হওয়ার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যায়। তারই একটা অংশ আজকে আমরা যেই কেসটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে এই ব্যক্তি কন্টিনিউ ফিভারে এফেক্টেড, একটা লম্বা সময় যাবৎ সেই চলছে তার এই জ্বর, কোনোভাবেই কমছে। বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন, সব ধরনের ব্যবস্থা সে নিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। স্বাভাবিকভাবে আমরা এইসব ক্ষেত্রে যখন একটা ডিজিজ লং টাইম কারো জীবনে কন্টিনিউ করে, তখন আমরা তাকে কোশ্চেন করি যে এটি নিয়ে আপনার কী চিন্তা হবে, বা আপনার জীবনের স্ট্রেস কী। এক হলো ডিজিজ নিয়ে চিন্তা কী, আরেকটা হলো লাইফের স্ট্রেস কী। এই দুটোর একটাও এই পেশেন্টের ক্ষেত্রে কিছুই পাওয়া যায় না। বলছে না, আমার জীবনে কোনো স্ট্রেস নেই। আপনারা মনোযোগ দিয়ে স্মরণ রাখবেন, লো গ্রেড ফিভার এর মধ্যে একটা ডিপ গ্রিপ থাকে, একটা ডিপ গ্রিপ থাকে। তো এই পেশেন্ট তার যে অসুস্থতা নিয়ে সে বসে নেই, কন্টিনিউয়াস এর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা, ডাক্তার, ইনভেস্টিগেশন যা কিছু করা দরকার নর্মালি সে সেটা করে যাচ্ছে, বাট রেজাল্ট তেমন কিছু আসে না। প্রথম কথা হলো যে এই যে ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টার ভিন্ন ভিন্ন। এই ইন্ডিভিজুয়ালকে আলাদা করাই আসলে হোমিওপ্যাথির মূল উদ্দেশ্য। যদি আমরা অন্যভাবে এখন হোমিওপ্যাথিকে প্রয়োগ করতেছি বা সিলেক্ট করতেছি, কিন্তু হোমিওপ্যাথির সবচেয়ে যদি স্পেশালিটি মনে করেন যে অন্যান্য যতগুলো প্যারালাল চিকিৎসা পদ্ধতি আছে তাদের থেকে হোমিওপ্যাথির ভিন্নতা এখানেই। হোমিওপ্যাথি প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়াল হিসেবে, এই ইন্ডিভিজুয়ালিটি হিউম্যান বিইংয়ের একটা নেচার, শুধু হোমিওপ্যাথির না, হিউম্যান বিইংয়ের নেচার। আপনারা দেখবেন যে একজনের রেটিনার সাথে আরেকজনের রেটিনার কোনো মিল থাকে না, সব কিছুই একটা ভিন্নতা। যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে, আসবে, প্রেজেন্টলি বর্তমানে আছে, কোনো না কোনো বিষয়ে তাদের মধ্যে ভিন্নতা আছে। তাদের আচরণগতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা, রিয়াকশনের ভিন্নতা, রিসিভনেসের ভিন্নতা। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে পেশেন্ট যথেষ্ট তার অসুস্থতার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং মূল কথা হলো যে এই পেশেন্ট যা করেছে এই পর্যন্ত ইন ডিটেলস ডাক্তারের কাছে বর্ণনা করতেছে। এই জাতীয় কিছু অনেক পেশেন্ট পাবেন যারা ডাক্তারের কাছে ইন ডিটেলস বলে তাদের রোগ সম্পর্কে, এবং এই রোগের বাইরে অন্য বিষয়ে তারা খুব একটা ফোকাসিং করে না। আমরা সাধারণত পেশেন্ট আসলে অন্য প্রসঙ্গ, তার অসুস্থতা, তার ডিজিজ, এর বাইরে অন্য প্রসঙ্গতে সে চলে যায়, বা আমরা নিয়ে যেতে পারি, বা পেশেন্ট যেতে ভালোবাসে। কিন্তু এই পেশেন্ট, এই মেডিসিনের পেশেন্টরা সাধারণত নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকতে চায়, অর্থাৎ তার যে অসুস্থতা, তার যে ডিজিজ, তার যে রোগ, তার যে সাফারিং, এখানের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং এই সাফারিংয়ের জন্য অদ্যবধি যা কিছু সে করেছে ইন ডিটেলস পুঙ্খানুপুঙ্খানুভাবে সে ডাক্তারের কাছে বর্ণনা করে, এবং তার অসুস্থতার বিভিন্ন ধরন যেগুলো তার জীবনে, তার শরীরে ঘটে, সেগুলো ইন ডিটেলস আলোচনা করে। তাহলে পেশেন্ট বলতেছে জ্বরের জন্য তার ফিজিক্যালি মেন্টালি যথেষ্ট সে ইল ফিল করে, এই জ্বরটা তাকে কোনোভাবে ছাড়ছে না। এই যে 6 মাস যাবত তার এই যে ফিভার সাফারিং হচ্ছে, এটা কিছু সময় থাকে, হয়তো কিছুদিন কোনো একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে কিছু ইনভেস্টিগেশন করলো, করার পর কিছু মেডিসিন খেলো, খাওয়ার পর কয়েকদিন ভালো থাকলো, আবার শুরু হয়। এই যে আসা যাওয়ার একটা প্রক্রিয়া, দিনের কোনো একটা সময় আবার সে চলে আসতেছে এই জ্বরটা, সারাদিন অবশ্য সেই ভালোই থাকছে। এই যে একটা প্রক্রিয়ার মধ্যে, অর্থাৎ আমরা এখানে কি দেখতেছি যে একজন ব্যক্তিকে ডিজিজ তার পিছনে লেগে আছে, অর্থাৎ সে এটার থেকে কোনোভাবে মুক্তি এবং উদ্ধার পাচ্ছে না, এখানের মধ্যে সে আটকে গেছে। আমরা ক্যালিব্রোমের ক্ষেত্রে বলেছিলাম দুটো রুব্রিক,
ঠিক সেম দুটো রুব্রিক এই মেডিসিনের ক্ষেত্রে আছে। অনেকগুলো মেডিসিনের এই দুটো রুব্রিক অনেকগুলো মেডিসিনের মধ্যে আছে। তার মধ্যে পাশাপাশি যেহেতু আমরা ক্যালিব্রোম আলোচনা করছি, এই জন্য এখানে আমরা এই মেডিসিনটাকে আলোচনা করব। এই যে তার ডিজিজ নিয়ে তার মধ্যে যে একটা অস্থিরতা, একটা অ্যাংজাইটি, একটা ভয়, টেনশন, ওরিডনেস, এটার জন্য সে বিভিন্ন ডাক্তারের কাছে ডোর টু ডোর যাচ্ছে এবং চিকিৎসার ক্ষেত্রে সে কখনোই গাফিলতি করে না। নিজের শরীরের ব্যাপারে যথেষ্ট সচেতন এবং যথেষ্ট শরীরকে যত্নশীল, বাট তারপরও ডিজিজটা তার জীবন থেকে কোনোভাবে সরাতে পারছে না, অর্থাৎ জ্বরটাকে কোনোভাবে সরাতে পারছে। এক্ষেত্রে দুটো রুব্রিক খুব গুরুত্বপূর্ণ। একটা হলো রিলেশন পার্সু হি ওয়াজ, রিলেশন পারসিকিউটেড হি ওয়াজ। রিলেশন পারসিকিউটেড হি ইজ পারসিকিউটেড। এই দুটো রুব্রিক নিয়ে আমরা গত ক্যালিব্রোমে যথেষ্ট আলোচনা করছি। আমি চাই না যে এটা আর রিপিট হোক। তারপর 2-1 লাইন বলে আমি শেষ করি। পার্সু শব্দের অর্থ হলো কোনো জিনিস কারো পিছে লেগে থাকা, অর্থাৎ ওটার থেকে পিছন থেকে ছাড়তে। উদাহরণ করেন যে আপনি দেখবেন কিছু ফকির মেসকিন বা কিছু পাগল আপনার পিছিয়ে লাগলে তো আপনি যতক্ষণ পর্যন্ত তাকে পকেট থেকে কিছু বের করে না দিবেন, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, ততক্ষণ পর্যন্ত সে আপনার পিছিয়ে ছাড়বে। এটা জাস্ট একটা এক্সাম্পল। এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে কোনো কাজে দেবে না। অর্থাৎ ডিজিজটা সে যতই চেষ্টা করছে এর থেকে উদ্ধার পাওয়ার জন্য, একে তার জীবন থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু ওর পিছিয়ে লেগেই থাকে এবং পারসিকিউটেড হচ্ছে, মানে তাং করতেছে, তাকে বিরক্ত করতেছে, ডিস্টার্বিং করতেছে। দীর্ঘ সময় যাবৎ যখন কোনো মানুষ অসুস্থতা, কোনো কষ্ট, সে মনে করে এটার থেকে সে কোনোভাবে উদ্ধার। কিছু মানুষ আছে যে দীর্ঘ সময় যাবৎ একটা অসুস্থতায় ভুগছে, এটাকে সে মেনে নিয়ে জীবনটাকে ওইভাবে সে ম্যানেজ করে চলছে। যেমন ডায়াবেটিস রোগী, থাইরয়েডের পেশেন্টের রোগী, এরকম কিছু পেশেন্ট আছে, তারা এটাকে মেনে ম্যানেজ করে তাদের জীবন পরিচালনা করছে। সেক্ষেত্রে কিন্তু এই দুই রুব্রিক আসবে, যেখানে পেশেন্ট ভাবছে যে রোগটা কোনোভাবে তাকে ছাড়ছে না এবং এটাকে ছাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এই দুটো রুব্রিক নিলাম। নিলেই তো একটা মেডিসিন আসা যাবে না। এরপরে কি, জ্বরের জন্য সে টায়ার্ড ফিল করে, তার খারাপ লাগে, কাজকর্ম ঠিকমতো করতে পারে না, বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক সে নিয়েছে, কিন্তু বাট তার এখন কোশ্চেন হলো যে এই যে আমি এত দামি দামি চিকিৎসক দেখালাম এবং তাদের প্রেসক্রাইবিং যত সব উন্নত কোম্পানির, দামি কোম্পানির নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কেন আমার রোগটা কমছে না? রোগটা আসলে কী? এত ইনভেস্টিগেশন করার পরও কেন এটার কোনো সুরাহা হচ্ছে না? এটাকে বলে অবজেক্টিভ রিজন। অর্থাৎ অবজেক্ট আমার সামনে আছে, আর এই অবজেক্টকে কিভাবে আমি গ্রহণ করব, বর্জন করব, সেটা রিজন দিয়ে আমি করি। রিজনের এর আগে আমি কোনো একটা ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে রিজন শব্দের অর্থ হলো কোনো একটা লাইন বলার পরে মাঝখানে সে একটা প্রিপোজিশন ইউজ করে যে আমি এই জন্য এই কাজটা করেছি, এটা কেন হচ্ছে না। দুটো সেন্টেন্সকে মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি করে। এইসব পেশেন্ট তো আর এরকম গ্রামার বা টেন্স ধরে কখনোই বর্ণনা করে না, তার ওন ল্যাঙ্গুয়েজে সে আমাদের কাছে প্রকাশ করে, আর আমরা এটাকে কনভার্ট করতে হবে আমাদের মেডিসিনের ভাষায় অথবা রেপার্টরি রুব্রিকের ভাষায়, তারপর আমাদের রাইট সিমিলিমামে যেতে হবে। তো এখানে পেশেন্টের যুক্তি হলো যে যেই ডাক্তার যেভাবে আমাকে প্রেসক্রাইব করেছে, আমি সেই ডাক্তারের সেই প্রেসক্রিপশন ঠিকঠাক মতো ফলো করেছি, নিয়ম মেনে চলেছে, সব কিছু করেছে, কেন আমার রোগটা ভালো হচ্ছে? তো সেইভাবে আমার একটা অবজেক্ট আমি দাঁড় করালাম, এর পিছিয়ে রিজন আছে। তাহলে আমরা 3টা রুব্রিক পেয়ে গেলাম। 4th রুব্রিক যেটা ইমপ্রেশন, এই পেশেন্ট প্রচণ্ড অ্যাংসাস, কষাস অ্যাংসাসের মধ্যে এই মেডিসিনটা আছে। তো যখনই কোনো ইনফরমেশন পায় বাইরে, আউটসাইড থেকে, অর্থাৎ তার পরিবারের লোক, বন্ধু, সোশ্যাল মিডিয়া, যে কোনো জায়গা থেকে সে জানলো যে এটা তো আসলে দীর্ঘদিন জ্বর থাকাটা খারাপ, কিন্তু ইনভেস্টিগেশনে কোনো
রিপোর্টে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে পেশেন্ট ইমপ্রেস হয়ে যায়। কেউ যদি বলে যে না তুমি আমার মনে হয় একবার এই কাজটা করে দাও, বা একজন মেডিসিনের ডাক্তারকে দাও, সে তখন ইমপ্রেস হয়ে সেদিকে ছোটে। অ্যাংশাস এবং কনসাসনেস থাকার কারণে সে দ্রুত ইমপ্রেস হয়ে যায়। এই জন্য ইমপ্রেশনেবল রুব্রিকের মধ্যে এই মেডিসিনটা চলে আসছে, এবং এরা তাদের সমস্যা নিয়ে অনেকের সাথে ডিসকাস করে, জানতে চায় আসলে তার সমস্যাটা কী, বোঝার চেষ্টা করে এবং রিয়েলাইজেশন করে, তারপরে সে ব্যবস্থা নেয়। যেহেতু সে ইন্টেলিজেন্ট পেশেন্ট, আপনারা এতক্ষণে বুঝে ফেলছেন মেডিসিনটা কী। যেই বিষয়টা এই মেডিসিনের আলোচনা করার জন্য আজকে আমি এটা মানে আমার মূল যে টার্গেট, যে রুব্রিকটা বা যেই পয়েন্টটা এই মেডিসিনের, সেটি এখন আমি আলোচনা শুরু করছি। এতক্ষণ যা করলাম সেটা হলো যে অবজেক্টিভ রুব্রিক, অর্থাৎ এগুলো পেরি রুব্রিক। সেন্ট্রাল রুব্রিক যেটা হবে সেটা হলো প্যাডেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা রুব্রিক। 3টা মেডিসিন মনে আছে। প্যাডেন্টটা কী আসলে? আপনি এরকম হয়তো প্যাডেন্ট শব্দের অর্থ জানি না বলে আমাদের কাছে অনেক রুগী এরকম মিস হয়ে গেছে। প্যাডেন্ট শব্দের অর্থ হলো ওভার কনসার্ন, এবং একটা মাইনর ডিটেল, মাইনর যে ছোট ছোট বিষয় ইন ডিটেল সে বর্ণনা করে। প্যাডেন্ট হলো ছোট ছোট বিষয় খুব ডিটেলস বর্ণনা করতে অভ্যস্ত, এবং এরা রুলস রেগুলেশন ফলো করতে খুব ওস্তাদ। আমরা এরকম অন্য রুব্রিকের মধ্যে দেখব, যেমন ডগমেটিক, কনফর্মিজম, ওইখানে কিন্তু শুধু রুলস রেগুলেশন ফলো করে। অতি ওভার কনসার্ন, ইন ডিটেল, ছোট ছোট বিষয় নিয়ে সে ইন ডিটেল বর্ণনা করে, এবং তার সাথে রুলস রেগুলেশন ফলো করতে সে চেষ্টা করে। এই 3টার মিশ্রণে হয়েছে প্যাডেন্ট। দেখেন, একটা রুব্রিকের মধ্যেই একটা ওয়ার্ডের মধ্যে অনেকগুলো ওয়ার্ডের মিশ্রণ থাকে, যার জন্য রুব্রিকটাকে আলাদাভাবে চিনতে হবে। যখন এই জাতীয় রুগীরা আপনাদের সামনে বর্ণনা করবে, তখন তারা কখন কোন তারিখে কোন সমস্যাটা আসছে, অধিকাংশ মানুষই ডেট, বার, তারিখ, সময় এগুলো ভুলে যায়। তারা ঠিকভাবে বলতে পারে না। এটাই হিউম্যান বিইংয়ের একটা নেচার, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এরা তার অসুস্থতা, তার সমস্যা, তার কষ্ট, তার চিকিৎসা, এই বিষয়গুলো ইন ডিটেলস ডাক্তারের কাছে বর্ণনা করে, এবং প্রতিটা পয়েন্ট ডিটেলস তারা বর্ণনা করতে ওস্তাদ। এবং যখন কোনো ডাক্তারের কোনো একটা প্রেসক্রিপশন ফলো করে, তখন তারা রুলস রেগুলেশনের সাথে সেটা ফলো করে। এবং এই যে তাদের যে চেষ্টা, তারা যে এর মধ্যে লেগে থাকে চিকিৎসার পিছনে, এটা হলো অতি কনসাসনেসের কারণে। শুধু একটা রুব্রিককে যদি আমরা এখানে হাইলাইট করি, তাহলে এই ব্যক্তির পুরো ডিটেলস ইন ডিটেল চলে আসে। এ পার্সন, এর আমি যদি আরও ডিকশনারি মিনিং বলি, এ পার্সন হু ইজ টু ফর্মাল রুলস অ্যান্ড স্মল ডিটেলস দ্যাট আর নট ইম্পর্টেন্ট। একটা রুব্রিক আছে, স্মল থিং ইম্পর্টেন্স। এই রুব্রিকের মধ্যেও আপনার সাইড হিসেবে পাবেন, অর্থাৎ যেটা ইন্টারেস্ট সব কিছু একটা ফর্মাল রুলস রেগুলেশন ফলো করতে তারা খুব উস্তাদ। ইন ডিটেলস, খুব যেটা প্রয়োজন নাই মাইনর জিনিসগুলোর ব্যাপারেও সেই ডাক্তারের কাছে ইনফরমেশন দিতে চায়, এবং সে যখন কোনো কিছু বর্ণনা করে সেখানের মধ্যেও কোনো কিছু বাদ দেয় না, এবং যখন সে কোনো সিস্টেম ফলো করে সেখানের মধ্যে খুব মাইনরলি এবং রুলস রেগুলেশনের সাথে ফলো করে। এরকম ব্যক্তিরাই প্যাডেন্ট। এরকম PEDANT প্যাডেন্ট। প্যাডেন্ট শব্দ অর্থ হলো নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন ফলো করা, ইন ডিটেলস তার ডিজিজ কন্ডিশন, তার অসুস্থতা, তার বিষয়ে বর্ণনা করা, ছোট ছোট বিষয়গুলোর প্রতি সে বেশি কনসার্ন হওয়া, মনোযোগ দেওয়া, যেগুলো মোটেই ইম্পর্টেন্ট না, এবং ওভার কনসাসনেস, এই সব কিছু মিলিয়ে হলো প্যাডেন্ট। এই প্যাডেন্টের ব্যাখ্যা অন্য রুব্রিকের মধ্যে আমরা আবার পেয়ে যাব। যেমন সিলিকার মধ্যে
গুরুত্বপূর্ণ একটা রুব্রিক, সেটা হলো যে অ্যাংজাইটি হিমসেলফ। এই জন্য আমরা বলে থাকি যে সিলিকা পেশেন্ট নিজে ব্যক্তিকেন্দ্রিক, সেলফ সেন্টার। অনেক মেডিসিন আপনি পাবেন এরা আউটসাইডে চলে যায়, সমাজ নিয়ে চিন্তা করে, পরিবার নিয়ে চিন্তা করে, তার আশপাশের লোকদেরকে ব্লেম করে, একে ব্লেম করে, ওকে ব্লেম করে। সিলিকা কিন্তু ওইসব জায়গার মধ্যে যায় না, শুধু হিমসেলফের মধ্যে, শুধু হিমসেলফকে নিয়ে ভাবে, ওন সেলফকে নিয়ে ভাবে যে আরে আমার কী হবে, আমার ভবিষ্যৎ কী হবে, বর্তমান কী হবে, এটা নিয়েই তার ভিতরে একটা সবসময় প্রেশার। এই জন্য অ্যাংজাইটি হিমসেলফের মধ্যে দুই মেডিসিন, একমাত্র সিলিকা এবং নেট্টামকা। এরপরে যদি আমরা আসি, আরও যদি এই রুব্রিকের আরও ইন ডিটেল ব্যাখ্যা যদি আমরা অন্য রুব্রিকে খুঁজি, সেখানে দেখব এবং অতিমাত্রা অ্যাংজাইটি কোথায় পাবো, এটা কমপ্লিট রেপার্টরি দেবো। অ্যাংজাইটি নয়েজ এয়ার ইন, যখন নয়েজ মানে কি, নয়েজ ছোটো ছোটো শব্দকে আমরা নয়েজ বলি, যেগুলোকে সাধারণত ওভারলুক করা হয়, যে জিনিসগুলোকে ওভারলুক করা হয়, যেগুলো সাধারণত দত্তব্যের বিষয় না। অনেক মানুষ দেখবেন যে নয়েজে তারা খুব সেন্সিটিভ হয়, খুব বেশি ইরিটেট হয়ে যায়, কিন্তু আদার্স পারসন তাদের কোনো সমস্যা হচ্ছে না। এবং তাদের মধ্যে ছোটো ছোটো বিষয়, অর্থাৎ জীবনে এটা শুধুমাত্র আপনার নয়েজের মধ্যে যদি আটকে থাকেন তাহলে কিন্তু এই রুব্রিকের সঠিক ইউজ করা যাবে না। অর্থাৎ কানের মধ্যে লাগে নয়েজটা, কোথায় আমাদের নয়েজের এফেক্ট হয় আমাদের কানে, ইয়ারের মধ্যে, কানের মধ্যে আমরা বুঝতে পারি নয়েজ, তখন আমরা ইরিটেট হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। অর্থাৎ তার জীবনে যদি কোনো ছোটো মাইনর জিনিসও আসে তখন সে অ্যাংজাইটি হয়ে যায়, প্রচণ্ডভাবে ওরিড হয়, এটা খারাপ কিছু হয়ে যায় কিনা। এর পিছনে আরও কারণ আছে, আমরা দেখবো সামনের দিকে। এদের মধ্যে একটা অ্যাঙ্গুইশনেস থাকে, তাদের শারীরিক কষ্ট নিয়ে একটা অ্যাঙ্গুইশনেস থাকে। অ্যাঙ্গুইশ শব্দের অর্থ হলো এক্সট্রিম ডিস্ট্রেস বডি অর মাইন্ড, সাফারিং, গ্রেট পেইন এবং গ্রেট ডিস্ট্রেস। অর্থাৎ ফিজিক্যালি মেন্টালি এরা খুব বেশি সাফারিং ফিল করে যে কোনো অসুস্থতা নিয়ে। অসুস্থতার গ্রেডিং বড় কথা না, অসুস্থতা তার জীবনে সবচেয়ে, এটাকে বলে অ্যাঙ্গুইশ। এই অ্যাঙ্গুইশের আন্ডারে আমরা রুব্রিক দেখি, অ্যাঙ্গুইশ সিটিং স্টিল ক্যান নট সিট। অর্থাৎ এখানে সিটিং স্টিল মানে বসে থাকে এমনটা না, অর্থাৎ এক জায়গায় সে থাকতে পারে না। অর্থাৎ তার অসুস্থতা, তার বিষয় নিয়ে সে সবসময় উৎকণ্ঠা, অস্থিরতা এবং এটাকে কিভাবে তার জীবন থেকে রিমুভ করা যায় এই জন্য সে প্রচেষ্টা থাকে। যদি কোনো কারণে একবার স্থির হয়ে যায় তখনই তার মধ্যে অ্যাঙ্গুইশ চলে আসে, শারীরিক মানসিক কষ্ট আরও বেড়ে যায়। অ্যাঙ্গুইশ সিটিং ক্যান নট, কমপ্লিট রেপার্টরিতে পাবে। সে স্থির থাকতে পারে না, সে মনে করে কোনো না কোনো অ্যাকশন নেওয়া দরকার। এখন হোমিওপ্যাথি খেয়ে কাজ হচ্ছে না, তাহলে অন্য কোনো চিকিৎসা, অন্য কোনো অল্টারনেটিভ মেজার নেওয়া দরকার। ওইটাতে কাজ হচ্ছে না, তাহলে আরেকটা নেওয়া দরকার। অর্থাৎ বসে থাকার কোনো সুযোগ নেই। বসে থাকলে, এটার জন্য কোনো প্রচেষ্টা না করলে তখন তাদের মধ্যে তাদের অসুস্থতা ফিজিক্যাল লেভেল থেকে মেন্টাল লেভেলে অনেক বেশি এফেক্ট হয়। এই দেখেন খুব কাছাকাছি রূপে অ্যাংজাইটি সিটিং, যখন সে সিটিং হয়, যখন এটি স্থির হয়ে যায়, কোনো প্রচেষ্টা চালায় না, তখন তার মধ্যে অ্যাংজাইটি শুরু হয়। অ্যাংজাইটি স্ট্যান্ডিং হয়, অর্থাৎ স্থির। অর্থাৎ এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে স্থিরতা তার জীবনে, তার যে কষ্ট, এই কষ্টের জন্য সে সবসময় একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যায় এর থেকে উদ্ধার পাওয়ার জন্য, এর থেকে মুক্তি পাওয়ার জন্য, এর থেকে রিকভারি পাওয়ার জন্য। যখনই কোনো কারণে সামান্য যখনই কোনো ব্রেকডাউন আসে তখনই তার মধ্যে অ্যাংজাইটি, অ্যাঙ্গুইশনেস ছিল, অ্যাংজাইটি স্ট্যান্ডিং ভয়েল, অ্যাংজাইটি ওয়াকিং এমিলারেশন। ওয়াকিং শব্দের অর্থ হলো চলমান, ডাইরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে পুরো কেসটাকে, অর্থাৎ সবগুলো রুব্রিককে মিলে কোর ফিলিং বুঝতে হবে। ওয়াকিং মানে কি, একটা চলমান, সে একটার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। ওয়াকিং কেন করে মানুষ? ওয়াকিংয়ের পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা কিছু উদ্ধার করতে চায়, সে একটা গোলে যেতে চায়। শারীরিক কষ্ট হয়, হয়তো তার শারীরিক অসুস্থতার জন্য ওয়াকিং করে, অথবা কোনো জায়গায় ওয়াকিং করে সে কোনো জিনিস উদ্ধার করতে চায়, কোনো জিনিস অ্যাচিভ করতে চায়। এই জন্য ওয়াকিং একটা প্রচেষ্টা, এটা যদি সে না করে বসে হয়ে যায় তাহলে তার মধ্যে অ্যাংজাইটি শুরু হয়ে যায়। এবং অ্যাংজাইটি একমাত্র উপশম হয় ওয়াকিংয়ের মাধ্যমে, যখন সে চেষ্টা করে, পরিশ্রম করে, এটার জন্য কাজ করে যায়। এরপর আসুন, স্থির থাকলে তার যত সমস্যা, চেষ্টা করে যাবে। ইমপ্যাশেন্স অল দি টাইম, এর সবচেয়ে সব রুব্রিকগুলোর মূল কথা হলো ইমপ্যাশেন্স অল দি টাইম। এই সিলিকাকে আমরা সাধারণত ইউজ করি গ্লাস তৈরির ক্ষেত্রে।
গ্লাস হলো এমন একটা জিনিস যেটা হলো ফার্ম, খুব শক্তিশালী। শক্তিশালী মানে কি, এটা শক্তিশালী বলেই তো এই দাঁড়িয়ে আছে, কিন্তু যদিও এটাকে আঘাত করলে ভেঙে যাবে, কিন্তু ভাঙলেও খুব সহজে ভাঙে না। এর একটা স্ট্রেংথ আছে, স্ট্রেংথ আছে বলে সেই আমাদেরকে এই যে কোনো জায়গায় একটা বড় বড় বিল্ডিংয়ের মধ্যে গ্লাস লাগিয়ে দিচ্ছে, সেখানে সে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যদি এতই ঠুমকো হইতো তাহলে তো কোনো বিল্ডিং বা কোনো কনস্ট্রাকশন ফার্মে এটা তারা ইউজে করতো। এটা ফার্মনেস আছে, অর্থাৎ দৃঢ়তা, ফিজিক্যাল এবং মেন্টাল দৃঢ়তা আছে, এবং রিজিড আনচেঞ্জ। সে যে জায়গায় যেভাবে থাকবে সেখান থেকে সে কোনোভাবে তাকে সরানো যাবে না। এটাকে বলে ডিফাইন্ড, অর্থাৎ তার চিন্তা। আমরা এর আগে বহুবার আলোচনা করছি। ডিফাইন্ড হলো, এরা প্রকাশ্যভাবে ডিফাইন্ড হয় না, কেননা তাদের মধ্যে একটা টিমিডিনেস আছে, কিন্তু ইন্টারনালি, ইমোশনালি, মেন্টালি এরা প্রচণ্ডভাবে ডিফাইন্ড থাকে। এরা যা কিছু গ্রহণ করেছে, যা কিছু চিন্তা করেছে, ওর থেকে তাদেরকে সরানো খুব কষ্টকর। এই জন্য আমরা দেখি অবস্টিনেট, আনইয়েল্ডিং, স্টোবোরেন, কন্টিনিউয়াস, রেজিস্ট উইথ ফার্মনেস ইন দ্য ফেস অফ অ্যাটাক। অর্থাৎ যে কোনো ডিজিজ, যে কোনো পরিস্থিতি, সে যে ডিসিশন যেটা নেয়, এই ডিসিশন থেকে তাকে সরানো কোনোভাবেই সম্ভব না। যদি তাকে অনেকভাবে কাউন্সিলিং করা হয়, তবুও তার জায়গায় সে ঠিক থাকবে। যদিও সে বাহ্যিকভাবে দেখাবে যে তোমরা যা কিছু বলছো সবটাই আমি মেনে নিয়েছি, কিন্তু ইন্টারনালি সে তার রিজিডিটি ধরে রাখবে এবং সে যেটা বুঝেছে, মনে করেছে, সে থেকে যাবে। এই জন্য দেখবে সাইলিশিয়াকে আমরা স্টোবোরেন ডিজিজে ইউজ করি, যে ডিজিজগুলো অতি সহজে ভালো হয়। যেমন দেখবেন যে আপনি, কারণ হলো ওই যে ইমোশনাল লেভেলে সেই স্টোবোরেন থাকে, ফার্মনেস থাকে, রিজিডিটি থাকে। এই জন্য ফিজিক্যাল লেভেলের রিজিড ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা সাইলিশিয়াকে ইউজ করি। যেমন আপনারা জানেন যে ফিস্টুলার ক্ষেত্রে ইউজ হয়। ফিস্টুলা কিন্তু খুব সহজে ভালো হয় না, কতদিন ওষুধ খাওয়ার পর ভালো হয়ে সাইলেন্ট হয়ে যায়, একদম দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ভিতরে আবার সে আগের জায়গায় চলে আসে। এই যে রিজিডিটি ভাব, এটা ইমোশনাল লেভেল থেকে সাপুরেশন তার শরীরে তৈরি করেছে। ক্যালোয়েড দেখবেন, ক্যালোয়েডের ক্ষেত্রে অনেক সময় ইউজ হয়। এর কারণ হলো সহজে এটাকে আপনি সরাতে পারবেন না। একটা এমন সব প্যাথোলজি আসবে, যে প্যাথোলজিগুলোর মধ্যে একটা স্টোবোরেন ফিজিক্যাল লেভেলের টেন্ডেন্সি থাকে। কারণটা হলো ইমোশনালি সে প্রচণ্ডভাবে স্ট্রং। এরা স্ট্রং ইগো এদের মধ্যে থাকে, অর্থাৎ তাদের ইগোটাকে তারা বাইরে প্রকাশ করে না, কিন্তু ইন্টারনালি নিজের ইগোকে থেকে সে কখনোই সারেন্ডার করে না, ইগোর সাথে কোনো সময় কম্প্রোমাইজ করে না। এই জন্য অতিমাত্রা ইগোর কারণে একে আমরা এলিমেন্টস ফ্রম ইগোতে দেখি এবং জেনারেল ইগোতে মধ্যেও দেখি। নট ডিসপ্লে, তার ইগো ডিসপ্লে করবে না, প্রকাশ করবে না, কেন তার মধ্যে একটা টিমিডিটি, একটা শাইনেস আছে। কিন্তু এটা দ্বারা সে এফেক্ট হবে। সে মনে করে যে আমি যা বুঝেছি, আমি কি কম জানি, আমারটাই ঠিক, এবং এটার থেকে আমাকে সরাইতে পারবে না। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করবে। ইমেজ কনসার্ন, কেন সে বাইরের লোকদের সাথে কনফ্লিক্টে যায় না, দ্বন্দ্বে যায় না, তর্কে যায় না, তাদের সাথে তাদের হ্যাসেলে যায় না। এই জন্যই যায় না, সে তার ইমেজটাকে ঠিক রাখতে চায়। ইমেজ মানে কি, আমার যে একটা গুডউইল, এটা পরিবারে হোক, সমাজে হোক, তার সারাউন্ডিংয়ে হোক, এটা যেন ঠিক থাকে। এই জন্য বাহ্যিক কারোর সাথে তর্ক বিতর্ক, গালাগালি, মারামারি, কনফ্লিক্ট, হ্যাসেল, তারপরে অ্যাবিউসিভনেস, এগুলোতে যায় না, কিন্তু ভিতরের জায়গাটা সে ঠিক রাখে। সে কোনোভাবে তার জায়গার থেকে ছাড় দেয় না, একটা অ্যান্টিসিপেটরি কাজ করে। সে সবসময় সাপোর্ট চায়, এবং অন্যের উপর এত ইগোস্টিক একজন মানুষ। কত রুব্রিকের মধ্যে দেখেন যে একটা পার্সনের মধ্যে ক্যারেক্টারের কত ডবল ক্যারেক্টার। এক ক্যারেক্টারে সে নিজের ইগোকে, নিজের যে চিন্তাকে, নিজের যে স্টোবোরেন টেন্ডেন্সিকে কোনোভাবে ছাড় দেয় না, আবার অন্যের সাপোর্ট ছাড়া সে সামনে চলতে পারে না। তার স্টেমিনা এত দুর্বল, এত বেশি যে নাজুক মানুষ। কেন আপনারা জানেন, বালু আসলে নাজুক। অন্যের সাপোর্ট ছাড়া কোনো কিছুতে, অন্যের যখন সাপোর্ট পায়, শক্তিশালী একজন পাওয়ারফুল মানে একটা এলিমেন্টসে তৈরি হয়। যেমন বিল্ডিং তৈরির ক্ষেত্রে শুধু বালু দিয়ে আপনি বিল্ডিং বানাতে পারবেন না। আমরা বলি থেকে বালুর ঘর মানে কি, মুহূর্তের মধ্যে সেটাকে ভেঙে
চুরমার করে দেওয়া যায়। কিন্তু যখন সে সিমেন্ট একাও চলতে পারে না, বালুর সাথে সম্পৃক্ত হয়ে সে বড় বড় কনস্ট্রাকশন তৈরি করে এবং যুগ যুগ থেকে সেটা কী করে, লিঙ্গার করে, টিকে আসে। এটাও তাই, সে নিজের সাপোর্ট চাচ্ছে, তার মধ্যে একটা টিমিডিটি থাকে। একক প্রচেষ্টায় কোনো কিছু ফেস করবে এটা তার জীবনে সম্ভব হয় না। এই জন্য এরা সাপোর্ট ছাড়া বেশি দূর যেতে পারে না। যদি সাপোর্ট পায় এরা পৃথিবীতে অনেক বড় বড় কাজ করে ফেলতে পারে এবং বড় বড় ঘটনা ঘটিয়ে দিতে পারে। এত বেশি অর্থাৎ এদের মধ্যে অনেক মেধা আছে, ইন্টেলিজেন্ট, বাট এদের ইন্টেলিজেন্টটাকে মানে শার্প করতে হলে অন্য আরেকজনের সাপোর্ট দরকার। সে যে ইন্টেলিজেন্ট না হোক, সে শুধু তাকে সাপোর্ট দিয়ে যাবে, অনেক বড় কাজ এদেরকে দিয়ে সম্ভব। কিন্তু এদের মধ্যে কোনো ভয় নেই। ফেয়ারলেসের মধ্যে দেখবেন কন্ট্রাডিক্টরি রুব্রিক, স্যারিসিয়া বসে আছে, অথচ আবার টিমিডিটি। তাহলে আমরা কি দেখলাম যে এরা ডিপেন্ড অফ আদার, অন্যের উপর ডিপেন্ড করে, কাইন্ড অফ শাইনেস অথবা টিমিডিটি। তাদের মধ্যে সবসময় একটা শাইনেস থাকে, টিমিডিটি থাকে, তবে ভয় নাই। ফেয়ারলেস, মাইল্ড এবং এগ্রিয়েবল, খুব ভদ্র, জেন্টেল, ইয়েল্ডিং নেচার, বাহ্যিক নেচারগুলো, এবং আপনি যাই বলবেন সেটাকে এগ্রি করবে, বাট ভিতরে কিন্তু খুব খুব শক্ত, ঠিক আছে। ইন্টেলিজেন্ট এবং সেন্সিটিভিটি থাকে, খুব অল্পতেই তারা এফেক্ট হয়ে যায়। রিজার্ভ, খুব বেশি অন্যদের সাথে ওপেন হয় না, ভেরি ডেলিকেট, মানে খুব নাজুক, রিফাইন, নিজেকে রিফাইন করে, রিফাইনারি বলি, অর্থাৎ তার যে অবস্থানটা, এই অবস্থানটাকে সে চেঞ্জ করে দেয়, বাট ভিতরের অবস্থানটা সে ঠিক রাখে। এবং অ্যাসিথেটিক, নান্দিক একটা বিষয় আছে তার ভিতরে। আপনি দেখেন এদেরকে দিয়ে নান্দিক কাজ করাতে পারবেন, ল্যাক অফ স্টেমিনা, কিন্তু এর যে কনফিডেন্স লেভেল এটা কিন্তু কম, স্পেশালি ফর মেন্টাল লেভেলে সে যখন কাজ করতে যায় তখনই সে অনেক বেশি ল্যাক অফ স্টেমিনায় ভোগে। যদি কেউ তাকে সাপোর্ট দেয় তাহলে তার পক্ষে সম্ভব। সাবমিসিভ, একদিকে তাদের মধ্যে সাবমিসিভ আছে, বশ্যতা স্বীকার করে, আর্গুইং নট আর্গুইং, বিপরীত পার্সনের সাথে কখনো তর্ক করে না, কিন্তু আবার রিজিডিটি তাদের মধ্যে আছে। দুটো লেভেল একটা মানুষের মধ্যে থাকলে কিভাবে তাদের প্রকাশ থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। একটা প্রকাশ থাকবে বাহ্যিক প্রকাশটা থাকবে ইয়েল্ডিং নেচারের, মাইল্ড নেচারের, এগ্রিয়েবল নেচারের, ভিতরের যেটা থাকবে সেটা থাকবে রিজিড নেচারের এবং হার্ড নেচার। তাহলে হ্যাঁ, এরা খুব গুড লিসেনার হয়, খুব একটা কোনো ওপিনিয়ন তারা দেয় না, যে যা বলে সবটাই শুনে নেয়, সবাই মনে করে সবাই কথার সাথে সে এগ্রি করে ফেলছে, সবার কথাকে সে মেনে নিয়েছে, বাট এরা প্র্যাকটিক্যালি তাদের ভিতরের যে রিজিডনেসটা আছে এটার থেকে তারা কখনো নিজেকে সরিয়ে আনতে পারে না। এই জন্যই তারা সিক হয়, এই জন্য তারা মরবাইড কন্ডিশনে থাকে। ডিটারমিনেশন, ফার্মনেস, অবস্টিনেট, পারসিভারেন্স, সেলফ এস্টিম, কন্টেম্পচুয়াস, ইগো, এলিমেন্ট ফ্রম ইগো, অ্যাভারিস, এভরিথিং সিম টু বি এক্সপেন্সিভ, কশাস, অ্যাংসাস, এই সবগুলো মিলেই সিলিকা। এখন কাউন্টিং কন্টিনিউয়াসলি একটা রুব্রিক আছে, এটা অনেক সময় আমরা অনেকেই না জানার কারণে এটা ব্যাখ্যা দেয় গণে, 1 2 3 4 করে গণে, এরকম রুগী, এরকম মানুষ বললেই আপনি তাকে কাউন্টিং কন্টিনিউয়াসলি বলে রুব্রিকটা লাগিয়ে দেবেন। আসলে তা না, কোনো একটা জায়গায় কন্টিনিউয়াসলি কাউন্ট করতেছে, অর্থাৎ চিন্তার জগতে ওইটা বারবার ঘুরপাক খাচ্ছে। তো সিলিকা সবসময় একটা বিষয় তার মাথার মধ্যে যদি ঢুকে বা কোনো একটা বিষয় যদি একবার সে আটকে যায়, এখান থেকে তাকে আর কোনোভাবে বের করা যায় না। ম্যাথমেটিক্স এবিলিটি ফর, এরা কাউন্টিং করতে পারে এইভাবেই, এই জন্য সে তারা ম্যাথমেটিক্স পারে, ম্যাথমেটিক্সে তারা খুব পারঙ্গম। কি ফ্রটেড, এরা ডিসিটফুল, প্রতারক টাইপের একজন মানুষ হয়, তবে এদের প্রতারণা বোঝা খুব টাফ, যেহেতু এদের বাহ্যিক চরিত্রটা হয় খুবই হেল্পফুল এবং খুব মাইন্ডলি এবং রিফাইনারি, বাট ভিতরে থাকে তারা খুব রিজিডিটি, এই জন্য এরা ডিসিটফুল হয়ে যায়। ফিশিং অ্যাপিটিউড ফর, লাইকো এবং সিলিকা, এরা যে কোনো পরিবেশে, ফিশিং মানে কি, ফিশিং হলো অন্যকে ফাঁসানো, অ্যাপিটিউড আছে, অন্যকে ফাঁসানোর অ্যাপিটিউডই আছে। লাইকোর এক ধরনের ক্যারেক্টার, লাইকোর ডাইরেক্ট টার্গেট থাকে, সে অন্যের ক্ষতি করার প্রবণতা থাকে, অন্যকে কিভাবে প্রতারিত করবে, তার উদ্দেশ্য হাসিল করবে, সে কাজ না করে, পরিশ্রম না করে অন্যের কাছ থেকে স্বার্থ আদায় করবে,
এই ফিশিং অ্যাটিটিউড আছে, অন্যকে তার ফাঁদে বাঁধে, তার জালের মধ্যে জড়ায়। কিন্তু সিলিকা তা করে না। সিলিকা হলো যে তার জায়গাটা, এই জন্য সিলিকা ব্যক্তিকেন্দ্রিক, আদার্স পার্সনকে তার জীবনের মধ্যে এন্ট্রি করার সুযোগ সে দেয় না। কিন্তু লাইকো অন্য যত জনের আছে প্রতারণা, যত সব বাহ্যিক এবং বাইরের লোকদের সাথে করতে সে অভ্যস্ত, এবং ওখান থেকে সেই সুবিধা নেয়। এ নিজেকে প্রোটেক্ট করার জন্য যা কিছু করা দরকার সে সেটা করে। এই জন্য এখানে ফিশিং অ্যাটিটিউড আছে। শুধু ফিশিং অ্যাটিটিউড দিয়ে দুটো মেডিসিনকে যদি আপনি পুরো জার্নি না জানা থাকে, মুশকিল জায়গার মধ্যে পড়ে যাবে। স্ট্রং অ্যাম্বিশন, এদের মধ্যে একটা অ্যাম্বিশন প্রচণ্ডভাবে কাজ করে। তাহলে আমরা সিলিকাকে কি দেখলাম? সিলিকা এমন একটা মেডিসিন, এই মেডিসিন যখন আপনার চেম্বারে আসবে, সে তার অসুস্থতা নিয়ে তাকে যে মাইনর এবং ইন ডিটেলস বর্ণনা করবে, এবং সে কখনোই বসে থাকে না তার রোগ নিয়ে, এবং কখনোই সে রোগকে প্রশ্রয় দেয় না। এটার জন্য যত ধরনের প্রচেষ্টা থাকা দরকার সব করে। কেন করে? কনসাস অ্যাংশাস আছে এবং প্যাডেন্ট আছে, এবং অ্যাংজাইটি অ্যাঙ্গুইশ লেভেলে প্রচুর রুব্রিক আছে যেটা তাকে মডিফাই করে এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য, এবং ব্যক্তিকেন্দ্রিক থাকে। সেই নিজের রোগ, নিজের অসুস্থতা, তার দেহ, এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করে। এর বাইরে অন্য প্রসঙ্গ সে সাধারণত যায় না বা যেতে চেষ্টাও করে না। রোগটা যে তাকে পারসিকিউটেড এবং পার্সু করতেছে, এটা তার কথা এবং আচরণের মধ্যে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সাইলিশিয়ার একটা কেসের মাধ্যমে একটা ছোটোখাটো পিকচার আপনাদের সামনে তুলে ধরলাম। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। এটা অনেকেই আমাদের লাইভে থাকতে পারেন না। যারা লাইভে থাকতে পারেন না তাদের জন্য কোনো সমস্যা নেই, এটা ফেসবুকে থাকবে, আপনারা যে কোনো সময় দেখে নেবেন। আজকে এই পর্যন্তই। আবার অন্য সময় আবার নতুন কোনো মেডিসিন এবং স্টেট বিষয় এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেই আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে আমরা দেখি যে রুব্রিক ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে ব্যবহার করার চেষ্টা করে। এটা আসলে আলোচনায় পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এটা কোনো কাজে লাগানো যাবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা যারা পেশেন্টকে আরোগ্য করতে চাই, পেশেন্টকে ইন্ডিভিজুয়াল হিসাবে ট্রিট করতে চাই, তাদের উচিত প্রত্যেকটা রুব্রিকের গভীরে গিয়ে বিশ্লেষণ করা, একে উপলব্ধি করা। একটা ওয়ার্ড লিখে দিল, অ্যাংজাইটি লিখে দিল, ওরিডনেস, দুশ্চিন্তা করে। আরে ভাই, দুশ্চিন্তা পেশেন্ট কীভাবে করবে, দুশ্চিন্তা কীভাবে বলবে, এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। পেশেন্ট এসে বললো যে আমি অনেক দুশ্চিন্তায় আছি, আমি অনেক ওরিডনেসের মধ্যে আছি, আমি অনেক অ্যাংজাইটির মধ্যে আছি, তার আচরণ, কথা, ক্লিনিক্যাল এক্সপ্রেশন, এর মধ্যে আমাকে বুঝতে হবে। ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং আপনি ডিকশনারিতে পাবেন, বিভিন্ন জায়গায় আলোচনার মধ্যে পাবেন, কিন্তু বাট এটাকে যদি প্র্যাকটিক্যাল আপনি লেম্যানের মতো ইউজ করতে না পারেন, তাহলে পুরো প্রচেষ্টাই ব্যর্থ হবে। আমরা এই জন্য চেষ্টা করতেছি যে প্রত্যেকটা কেসকে আলাদা আলাদাভাবে বোঝার, এবং মেডিসিনগুলোকে কেসে গো থ্রু দ্য কেসের মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি, যাতে আমরা সহজেই আমাদের চেম্বারে, আমাদের ক্লিনিকে যে পেশেন্টগুলো আসে গ্রাফস করতে পারি। এবং পেশেন্টের কথার থেকেই অত রুব্রিক আপনি মনে রাখবেন কীভাবে? সব রুব্রিকগুলো একই সুতায় বাঁধা। এদের কোর ফিলিংটা যদি আপনি জানা থাকে যে সাইলিশিয়া আসলে কী করে, সেই ইমেজ কনসার্ন একটা মেডিসিন। বাইরের বাহ্যিক সে কখনোই তার ইমেজটাকে নষ্ট করবে, বাট ইন্টারনালি সে খুব অবস্টিনেট, সে কখনো ছাড় দিতে রাজি না। সে অবজেক্টিভ রিজনেবল দিয়ে সবসময় চলাফেরা করে। মাইনর ডিটেলস, ইম্পর্টেন্ট থিংস একটা রুব্রিক আছে এই জাতীয় ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে সে খুব বেশি মনোযোগী থাকে। কেননা থাকে অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট মেনোপজ ডিউরিং, যে মেনোপজে গেলে ইনভ্যালিড, ফিউচারে যদি সে ইনভ্যালিড হয়ে যায়, এটা তার মধ্যে সবসময় চিন্তার জগতে কাজ করে। এবং ফেয়ার পিন অফ, অন্যরা তার দিকে কীভাবে তাকায়, কীভাবে দেখে, কী ধরনের ওপিনিয়ন দেয়, এটা তাকে কষ্ট দেয়, কিন্তু সে নিজে কোনো ওপিনিয়ন দেয় আছে, কিন্তু তারপরেও সে দেয় না। অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলছিলাম
বাচ্চার অনেক জ্ঞান, লেখাপড়ায় ভালো, রেজাল্ট ভালো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে ঠিকমতো লিখতে পারে না, ল্যাক অফ স্টেমিনার কারণে, কনফিডেন্সের অভাবের কারণে, অথবা ক্লাসে বলতে পারে, অথচ সেই টিচার যেটা তার ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছে সে অনেক আগেই সে লিখে ফেলছে। কিন্তু ইমেজ কনসার্নটা কীভাবে হয় এটা বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি। টিচার বললো যে কে কে লিখেছ, কে কে জানো, সে কোনো দিন হাত তুলবে না। যদি কোনো কারণে তার মনের মধ্যে ভয়, যদি আমার ভুল হয় সবাই হাসবে আমাকে নিয়ে, তাহলে আমার ইমেজটা নষ্ট হবে, তাহলে আমি টিচার বলছে আমি লিখেছি, টিচার যদি দাঁড় করায় তখন বলব, কিন্তু উইলিংলি সে কখনো দাঁড়াবে না। এটা হলো সাইলিশার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো দেখবেন যত সহজে আপনি লিঙ্ক আপ করবেন। আমি এই জন্য আপনাদেরকে বারবার বলি, নিজে ম্যাথামেটিক, নিজের জন্য ম্যাথামেটিক্যাল তৈরি করেন, তাহলে নিজের মধ্যে পরিবর্তন চলে আসবে। কী পরিবর্তন আসবে সেটা আপনি শুরু করলে বুঝতে পারবেন। উইদিন 1 years, আফটার 1 years, 2 years। নিজের জন্য কেন সাহেব যা করেছে সেটাই করেন। কেন সাহেব তার রেপার্টরি তো নিজের জন্য বানিয়েছিলেন, পরে এটা পাবলিশড হয়েছে। আপনি আপনার জন্য বানান। আমি গত ক্লাসে বলছিলাম, আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে কোথার থেকে কতটুকু আপনি নেবেন। আমি বলি না যে অমুক ম্যাথামেটিকা খারাপ, অমুক রেপার্টরি খারাপ, সবটাই আপনি পড়বেন। সেখান থেকে আপনার দৃষ্টিভঙ্গি, আপনি যে দৃষ্টিভঙ্গি দিয়ে পেশেন্টকে ট্রিট করতে চান, ওই পুরো ম্যাথামেটিকার যেই মেডিসিনটা আপনি পড়ছেন ওইখানে কোনো না কোনো জায়গায় 2-1 লাইন লেখা আছে, তাহলে আপনি ওখান থেকে ওই লাইনটা তুলে নেন, আন্ডারলাইন করে আপনি আপনার নোটবুকের মধ্যে তুলে দেন। তাহলে তারা আপনারা দ্বিতীয়বার আর এই বইটা, এই মেডিসিনটা ওই বই পড়ার কোনো প্রয়োজন নেই। আমি যে আলোচনাগুলো আপনাদের সামনে করছি এগুলোকে লেখে, নোটবুকে নোট ডাউন করে, এবং এটার সাথে নিজেকে এনগ্রোস করে ফেলে। মাঝে মাঝে দেখেন আদার্স আরও রুব্রিক, আমি এখানে হয়তো 5টা-10টা বাকি রুব্রিকগুলোর সাথে অটোমেটিক আপনি ধীরে 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 লিঙ্ক আপ করতে পারবেন। তখন দেখবেন যে আপনার ম্যাথামেটিকের জ্ঞান, আপনি নিজে অ্যাস্ট্রনিস্ট হবেন, এবং আশপাশের লোকরা তো অবশ্যই আপনাকে দিয়ে অনেক বেশি কল্যাণ পাবে। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আবার পরে নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই সবার জন্য উইশ করবেন। আল্লাহ হাফেজ।